পাঠানো হয়েছে। তো এখন তাহলে আবার আমরা তোমাদের যেহেতু সময় পাইছি আলহামদুলিল্লাহ, তোমরা সময় পাইছো আলহামদুলিল্লাহ, সেজন্য তোমাদেরকে আবার পড়ানো হচ্ছে। তো আজকে আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। ভাইয়া প্লিজ আজকে তাড়াতাড়ি শেষ করবেন। হ্যাঁ, তাড়াতাড়ি শেষ করব। তোমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি আমাদের লেকচার। আমরা শুরু করতে যাচ্ছি তোমাদের যে নগ্নবীজি এবং আবৃতবীজি এই চ্যাপ্টারটা দিয়ে। দেখো, নগ্নবীজি এবং আবৃতবীজি এই চ্যাপ্টারটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা থেকে প্রতিবারই প্রশ্ন আসে, ঠিক আছে। এবং এই চ্যাপ্টারটা তোমাদের জন্য ইম্পর্টেন্টের সাথে সাথে একটু কষ্টকর অভিজ্ঞতা তোমাদের জন্য, বা কষ্টকর তথ্য, সেটা হলো যে এই চ্যাপ্টারে অনেক বেশি এক্সাম্পল আছে, যে এক্সাম্পলগুলো তোমাদেরকে মুখস্থ করতে হয়। তো এজন্য তোমাদের এক্সাম্পল গুলা মুখস্থ করতে গিয়ে অনেক কষ্ট হয়, ভুলে যাও। তো এটা নিয়ে ভয় পাও, তাই না? যে বোটানি যে বোরিং, এই বোরিং হওয়ার জন্য যে কয়েকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট, যে দায়ী এই চ্যাপ্টার গুলোর জন্য বোটানিকে আমরা বোরিং বলি, তার ভিতরে অন্যতম একটা চ্যাপ্টার এটা। তবে ভয় যে নগ্নবীজি উদ্ভিদে বীজ থাকবে কিনা, ফার্স্ট কোশ্চেন। এখন এখন আমরা পড়াশোনায় ঢুকে যাব। এখন পড়াশোনার বাইরে তেমন কোনো কথা হবে না। আমি তোমাদের কাছে অনেক কিছু জানতে চাইবো। তোমরা তোমাদের চ্যাট বক্স ইউজ করবা। যদি এটা আমাদের থাকতো, অফলাইন ক্লাস হতো, আমরা প্রশ্ন করতাম, এখন তোমরা তোমাদের চ্যাট বক্সে উত্তর দিবা। আচ্ছা, অনেকে বলছো থাকে, অনেকে থাকে না, কনফিউজিং। তো নগ্নবীজ উদ্ভিদে অবশ্যই বীজ থাকবে। হ্যাঁ, অবশ্যই নগ্নবীজ উদ্ভিদে অবশ্যই বীজ থাকবে। তবে সেই বীজটা কেমন থাকবে? বীজটা নগ্ন অবস্থায় থাকবে। ঠিক আছে, বীজটা নগ্ন অবস্থায় থাকবে। কেন নগ্ন অবস্থায় থাকবে? আমরা তো জানি বীজ আবরণে আবৃত থাকে। যে আবরণটা আবৃত থাকে, অর্থাৎ বীজটা নর্মালি কিসের ভিতরে থাকে? বীজটা নগ্ন থাকে, অর্থাৎ নগ্নবীজ উদ্ভিদে কি থাকে না? ফল থাকে না। আর আমরা জানি গর্ভাশয় যে থাকে, গর্ভাশয় ফলে পরিণত হয়। আমরা জানি গর্ভাশয় ফলে পরিণত হয়, তাই না? তাহলে কি এখানে গর্ভাশয় থাকবে না? তাহলে গর্ভাশয় থাকবে না, এর জন্য ফল থাকে না, এর জন্য বীজটা কেমন থাকে? নগ্ন নগ্ন অবস্থায় থাকে। এজন্য এদেরকে নাম দিছি আমরা নগ্নবীজি। নগ্নবীজির আর একটা নাম হলো ব্যক্তবীজি। নগ্নবীজির আর একটা নাম হলো ব্যক্তবীজি। ঠিক আছে, আচ্ছা। আর আবৃতবীজ উদ্ভিদ, অর্থাৎ এদের বীজটা আবৃত থাকবে। কার দ্বারা আবৃত থাকবে? ফলের অভ্যন্তরে থাকবে। এজন্য এদেরকে বলতেছে আবৃতবীজ উদ্ভিদ। এর আর একটা নাম আছে, সেটা হলো কি? এর আর একটা নাম হলো গুপ্তবীজি উদ্ভিদ। ঠিক আছে। আর নগ্নবীজ উদ্ভিদের ইংলিশটা হলো কি? জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম। আর আবৃতবীজ উদ্ভিদটা কি? অ্যানজিওস্পার্ম। ঠিক আছে, অ্যানজিওস্পার্ম। এখন দেখো, আমরা যেভাবে মনে রাখতে পারি, এ দ্বারা আবৃত, হ্যাঁ, এ এ আ, এটা দ্বারা মনে রাখবো অ্যানজিওস্পার্ম আবৃতবীজি। বাকিটা তাহলে জিমনোস্পার্ম নগ্নবীজি। ঠিক আছে, অনেক অনেক ভাই মনে রাখতে পারো। তোমাদের ভাইরা অনেক সময় অনেক ছন্দ দিয়ে দেয়, যে জিমে করতে গেলে, জিম যারা জিম করে, তাহলে জিমে জামা কাপড় নিয়ে যায় না, এরকম। যেটা যেভাবে তুমি মনে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা। তাহলে এ আর আ, এটা দ্বারা আমি মনে রাখতে পারি আবৃতবীজি। ওকে, আমরা যদি সামনে অগ্রসর হই, এখন দেখো, এই যে জিমনোস্পার্ম শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করছে, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট জানাটা। কে? উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস। তাহলে তোমরা একটু আমাকে দ্রুত বলে ফেলো, যে উদ্ভিদ বিজ্ঞানের জনক যদি আমরা থিওফ্রাস্টাসকে বলি, তাহলে প্রাণী বিজ্ঞানের জনক কে? অ্যারিস্টটল। ঠিক আছে, থ্যাংক ইউ, অ্যারিস্টটল অনেকে বলতেছো। ওকে, থ্যাংক ইউ। তোমাদের একটা আবদার থাকে, যে ভাইয়া আমার কমেন্ট পড়ছে, ভাইয়া আমার নাম পড়ছে। তো আমি যদি তোমাদের শুধু নাম পড়া শুরু করি, তাহলে দেখবো শুধু নামেই পড়া হচ্ছে, আর কিছু হচ্ছে না। তো এই জন্য কারো নাম মেনশন করা হবে না। ঠিক আছে, ওকে। আমার বাসা কোথায়? আমার বাসা বলে দেবো একেবারে শেষে, সব বলে দেবো ইনশাল্লাহ। তোমরা এজন্য সাথে থাকতে হবে শেষ পর্যন্ত। আমার পরিচয়, আমি কি করি, বাড়ি কোথায়, পড়াশোনা করি নাকি করি না, সব। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, ইনটু দ্য প্লান্টস নামক গ্রন্থে জিমনোস্পার্ম শব্দটি ব্যবহার করছেন। আর প্রাণীবিজ্ঞানের জনককে, সেটা তোমরা জানো। আচ্ছা, এখন অনেকে এটা বাড়ি কোথায়, রংপুর, হ্যাঁ, অনেক কিছু জানতে চাইতেছো। আচ্ছা, যাই হোক, তোমরা দেখো, এগুলো বলবো, সব বলবো, এটা তেমন কিছু না, এখন বলবো না, শেষে বলে দিব। ঠিক আছে, এখন দেখো, এই যে নগ্নবীজি উদ্ভিদ, আমরা একটু আগে বলে আসছি যে গর্ভাশয় থাকে না।
দেখো এখানে সেই কথাটাই বলা আছে, ফুলে কি থাকে না, গর্ভাশয় থাকে না। আমরা জানি নিষেকের পরে গর্ভাশয়টা কি ফলে পরিণত হয়। তাহলে গর্ভাশয় যেহেতু থাকে না, তাহলে ফল উৎপন্ন হওয়ার কোনো সুযোগ নেই, তার মানে ফল উৎপন্ন হবে না। তাহলে বীজটা নগ্ন অবস্থায় থাকে। ঠিক আছে, এটা হলো কমন জিনিস যেটা আমরা জানি। তো এখন দেখো এই জিনিসটা ইম্পর্টেন্ট যে বাংলাদেশে কত প্রজাতির নগ্নবীজ উদ্ভিদ প্রাকৃতিক ভাবে জন্মে? 5 প্রজাতির নগ্নবীজ উদ্ভিদ প্রাকৃতিক ভাবে জন্মে। এটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ছিল। ঠিক আছে, তাহলে দেখো বাংলাদেশে 5 প্রজাতির নগ্নবীজ উদ্ভিদ প্রাকৃতিক ভাবে জন্মে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দেখো এরপরে কিছু কথা বলা আছে, এগুলা নিয়ে মাথা ঘামাবো না, আমরা সামনে চলে যাই আমাদের। এরপর দেখো বর্তমানে যে জীবন্ত নগ্নবীজ উদ্ভিদ প্রজাতিগুলো আছে তা 4টা বিভাগের অন্তর্ভুক্ত। 4টা বিভাগের অন্তর্ভুক্ত। এই 4টা বিভাগগুলো হলো কি, জিঙ্কোফাইটা, সাইকাডোফাইটা, নেটোফাইটা, কনিফেরোফাইটা। তাহলে দেখো এটার প্রথম অক্ষর হলো জি, এটা হলো সি, জিসি, আবার এই পাশেও দেখো জিসি। ঠিক আছে, জিসি জিসি। তা জিঙ্কোফাইটা, সাইকাডোফাইটা, নেটোফাইটা, কনিফেরোফাইটা। ঠিক আছে, এই 4টার ভিতরে ইম্পর্টেন্ট কথা হলো যেটা হলো দেখো এই যে প্রথম দুইটা শুক্রাণু ফ্লাজেলা যুক্ত, অর্থাৎ প্রথম দুইটা শুক্রাণুতে ফ্লাজেলা থাকবে, আর পরের দুইটা শুক্রাণু ফ্লাজেলা বিহীন, অর্থাৎ এই দুইটা শুক্রাণুতে ফ্লাজেলা থাকবে না। তাহলে দেখো জিঙ্কোফাইটাতে ফ্লাজেলা থাকবে, সাইকাডোফাইটাতে ফ্লাজেলা থাকবে, নেটোফাইটাতে ফ্লাজেলা থাকবে না, কনিফেরোফাইটাতে ফ্লাজেলা থাকবে না। ক্লিয়ার? তো তোমাদের এখান থেকে এই দুইটা ইনফরমেশন মাথায় রাখতে হবে। ঠিক আছে, যে জিঙ্কোফাইটা এবং সাইকাডোফাইটাতে ফ্লাজেলা থাকবে, আর নেটোফাইটা এবং কনিফেরোফাইটাতে ফ্লাজেলা থাকবে না। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা তাহলে সামনে অগ্রসর হই। এরপর দেখো কিছু কথা আমাদের জেনে নিতে হবে, কিছু কথা জেনে নেই চলো। এই যে দেখো কি সুন্দর দেখতে, আঙ্গুরের মতো, তাই না? দেখি আঙ্গুর, এটা আঙ্গুর না, এটা হলো কি, জিঙ্কো বিলোবা। এটা হলো কি, এটা হলো জিঙ্কো বিলোবা। ঠিক আছে, এই জিঙ্কো বিলোবাকে বলতেছি আমরা একটা জীবন্ত ফসিল। জীবন্ত ফসিল মানে কি? ফসিল মানে জীবাশ্ম, জীবাশ্ম। অর্থাৎ যদি পূর্বেকার কোনো প্রাণী বা উদ্ভিদ, পূর্বেকার যদি কোনো প্রাণী বা উদ্ভিদ যারা পূর্বে ছিল কিন্তু বর্তমানে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, এবং এদের তোমার জীবাশ্ম হিসাবে এদেরকে পাওয়া যায়, অর্থাৎ এরা পূর্বে ছিল, তার অস্তিত্ব তোমার মাটি খুঁড়লে অনেক সময় পাওয়া যায়, তো এদেরকে তখন আমরা জীবাশ্ম বলি। তাহলে দেখো জিঙ্কো বিলোবা একটা জীবন্ত ফসিল বলতেছি, অর্থাৎ এই জিঙ্কো বিলোবার যে বৈশিষ্ট্য, এর মতো এই পূর্বেকার যুগে, আদিম যুগে কিছু উদ্ভিদ ছিল যাদের বৈশিষ্ট্য অনেকটাই এই জিঙ্কো বিলোবার সাথে মিল সম্পন্ন। ঠিক আছে, সেম জিনিস না, কিন্তু সেম জিনিস না, ওই যেটা ছিল এটার জীবাশ্ম পাওয়া গেছে। ঠিক আছে, এটার ধরো কোথাও না কোথাও এর একটা অস্তিত্ব পাওয়া গেছে, সেটা মানে ওটা নাই, তাই না? আর এই যে জিঙ্কো বিলোবার বৈশিষ্ট্য কিছুটা ওটার সাথে মিল সম্পন্ন, এই জন্য এটাকে বলতেছি আমরা জীবন্ত ফসিল। তো সাইকাস ও তদ্রূপ একটা জীবন্ত ফসিল বা জীবন্ত জীবাশ্ম। সাইকাস একটা জীবন্ত জীবাশ্ম। একজন প্রশ্ন করছো, ভাইয়া জিঙ্কো বিলোবা খাওয়া যায় কি? জিঙ্কো বিলোবা খাওয়া যাওয়ার কথা না, তবে এর বাইরে বলতে পারতেছি না। আমরা অনেক জিনিস যা না খাই এটা অন্যরা খায়, আমি না খাই, পশু পাখি খায়, তো এটা বলা যাবে না যেটা আসলে খাওয়ার যোগ্য না অযোগ্য। আচ্ছা তাড়াতাড়ি পড়াবো, হ্যাঁ তাড়াতাড়ি পড়াবো, তোমাদের ডিটেলস পড়ানোর কিছু নাই, যেহেতু তোমরা এই জিনিসগুলো আগে পড়ছো। আচ্ছা ফ্লাজেলা আছে, ফ্লাজেলা নাই, আমরা দেখে আসছি। পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ সিকুইয়া সিম্পারফিরেন্স বা সিকুইয়া গিগান্টা। ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ হলো কি, দেখো সিকুইয়া সিম্পারফিরেন্স অথবা সিকুইয়া গিগান্টা, এটা পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ। ঠিক আছে, আচ্ছা পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষ এটা হলো ব্রিসল কোন পাইন। তাহলে এই নামগুলো একটু আমরা জানবো। আচ্ছা এবার দেখো ইফেড্রা উদ্ভিদের দিনিষেক হয়, তাহলে ইফেড্রা কি নগ্নবীজ উদ্ভিদ? ইফেড্রা উদ্ভিদের দিনিষেক হয়, এই জিনিসটা এখানে বলা আছে খুব গুরুত্ব সহকারে। তার মানে আমরা যেটা বুঝতেছি যে নগ্নবীজ উদ্ভিদে তাহলে কি দিনিষেক হয় না, তাহলে নগ্নবীজ উদ্ভিদে কি দিনিষেক হয় না। ইফেড্রা ব্যতিক্রম, এবং এই জন্য এটা নাম আমরা মেনশন করছি যে ইফেড্রা উদ্ভিদে দিনিষেক হয়, অন্য যে নগ্নবীজ উদ্ভিদগুলো থাকবে তাদের দিনিষেক হবে না। ঠিক আছে, এজন্য নগ্নবীজ উদ্ভিদগুলার শস্য কেমন হয়, হ্যাপ্লয়েড হয়। ঠিক আছে, অপরদিকে আমাদের যে আবৃতবীজ উদ্ভিদ সেখানে দিনিষেক ঘটে, এবং এজন্য তাদের শস্য কেমন হয়, ট্রিপ্লয়েড হয়। এখন দেখো ইফেড্রা থেকে আমরা শ্বাসকষ্টের ওষুধ পাই ইফেড্রিন। ঠিক আছে, ইফেড্রা থেকে শ্বাসকষ্টের ওষুধ পাই, সেটার নাম হলো কি, দেখো ইফেড্রিন।
ইফেড্রিন নামক ওষুধ পাই আমরা। ওকে, আচ্ছা দেখো আমরা যদি সামনে চলে আসি, এইটা হলো তোমাদের খুবই পরিচিত একটা স্লাইড, যে শৈবাল, ছত্রাক, মশ, ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি। অর্থাৎ এটা হলো বৈশিষ্ট্যের ক্রম দেওয়া আছে, ক্রমাগত উন্নত বৈশিষ্ট্যের, অর্থাৎ শৈবালের তুলনায় ছত্রাক উন্নত, শৈবালের চাইতে উন্নত বৈশিষ্ট্য ছত্রাকে বিদ্যমান, ছত্রাকের তুলনায় মশ উন্নত, এর চাইতে এটা উন্নত বৈশিষ্ট্য। এরপর এখান থেকে মশ থেকে ফার্ন উন্নত, ফার্ন থেকে নগ্নবীজি উদ্ভিদ, এবং তার থেকেও আর উন্নত কি আবৃতবীজি উদ্ভিদ। এখন দেখো এখানে এরা একটার তুলনায় আর একটা উন্নত হলেও এদের ভিতরে কিছু কমন মিল পাওয়া যায়। ঠিক আছে, কিছু কমন মিল পাওয়া যায়। দেখো শৈবাল, ছত্রাক, মশ, এদের ক্ষেত্রে কিছু কমন মিল। দেখো এদের মূলকাণ্ড পাতা ভাগ করা যায় না, এদের ভাস্কুলার টিস্যু থাকবে না। ঠিক আছে, এরা কি গ্যামেটোফাইট, এরা কেমন গ্যামেটোফাইটিক, হ্যাপ্লয়েড অর্থাৎ এন, হ্যাপ্লয়েড অর্থাৎ এন, এদের ই থাকে এন সংখ্যক। ঠিক আছে, অপরদিকে দেখো ফার্ন, নগ্নবীজি এবং আবৃতবীজি, এদের কি মূলকাণ্ড পাতায় ভাগ করতে পারবো, উন্নত বৈশিষ্ট্য, ভাস্কুলার টিস্যু থাকবে, তাও উন্নত বৈশিষ্ট্য। এদের কি স্পোরোফাইট অর্থাৎ ডিপ্লয়েড মানে টোয়াইজেন। ঠিক আছে, এদের গেমেটোফাইট বা স্পোরোফাইটিক, এরা কেমন, এরা কোন ধরনের গেমেটোফাইটিক নাকি স্পোরোফাইটিক? এরা হলো স্পোরোফাইটিক মানে টোয়াইজেন, ডিপ্লয়েড। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা এখন দেখো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সঙ্গী ফেলে ভেসে যায় না, এটা তোমরা আগেও দেখে আসছো, আবার আমি বলতেছি যে আমাদের যে নগ্নবীজ উদ্ভিদ এবং আবৃতবীজ উদ্ভিদ, এখানে ভাস্কুলার টিস্যু থাকবে। দেখো এই যে এখানে দেখে আসলাম না যে নগ্নবীজ উদ্ভিদ, আবৃতবীজ উদ্ভিদ উভয়টাতে কি ভাস্কুলার টিস্যু থাকে, তাই না? এখন দেখো ভাস্কুলার টিস্যু জাইলেম এবং ফ্লোয়েম। তো জাইলেমে কি কি থাকে? জাইলেমে চারটা জিনিস থাকে, ট্র্যাকিট, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। ফ্লোয়েমে চারটা জিনিস থাকে, সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম প্যারেনকাইমা। তো দেখো নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে জাইলেমে কি থাকে না? ভেসেল থাকে না, জাইলেমে ভেসেল থাকে না, আর ফ্লোয়েমে কোনটা থাকে না? সঙ্গীকোষ থাকে না। ঠিক আছে, জাইলেমে কি থাকে না? ভেসেল থাকে না, ফ্লোয়েমে কি থাকে না? সঙ্গীকোষ থাকে না। ঠিক আছে, এটা আমরা যেভাবে মনে রাখবো সেটা হলো, দেখো সঙ্গী ফেলে ভেসে যায় না, সঙ্গী ফেলে ভেসে যায় না। ঠিক আছে, ওকে। আচ্ছা তোমাদের একটু দেখে একজন কি বলছে, আচ্ছা, একজন বলছো ভাইয়া আমি এই কোশ্চেনটা সকালেও করছি, কালকেও করছি, কেউ অ্যান্সার দেয় না। আচ্ছা সেটা হলো বোটানি ফার্স্ট চ্যাপ্টারের, কি বলছো, ফার্স্ট চ্যাপ্টারের জেনেটিক কোডের চার্ট, এটা পড়া লাগবে কিনা, জেনেটিক কোডের চার্ট পড়া লাগবে কিনা? না, তোমাকে জেনেটিক কোডের চার্ট পড়া লাগবে না। তোমার আশা করি তুমি সন্তুষ্ট হয়েছো, তোমার প্রশ্ন কয়েকবার প্রশ্ন করার পরও কেউ উত্তর দেয় নাই, জেনেটিক কোডের চার্ট তোমার পড়ার দরকার নাই। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, আমরা সামনে অগ্রসর হই। কি এত দূর চলে আসলাম কিভাবে আমরা? ওকে, আমরা আচ্ছা এরপর দেখো আমরা এখন আমরা নগ্নবীজ উদ্ভিদ সম্পর্কে কি কি জানি এগুলো নিয়ে একটু আলোচনা করব। তোমরা একটু বলবা, আমি প্রশ্ন করলে তোমরা একটু উত্তর দেবা। আচ্ছা দেখো, নগ্নবীজ উদ্ভিদ এরা স্পোরোফাইট, এটা নিয়ে কোনো সন্দেহ আছে? নগ্নবীজ উদ্ভিদ যে স্পোরোফাইটিক এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ আমরা একটু আগে দেখে আসছি। ঠিক আছে, এখন দেখো নগ্নবীজ উদ্ভিদ নামের সাথে আমরা কিছু জিনিস শিখে নিই। নগ্নবীজি তার মানে কি? বীজটা নগ্ন থাকবে। কি থাকবে? বীজ নগ্ন থাকবে। বীজ নগ্ন থাকার অর্থ হলো বীজের আবরণ থাকবে না, আবৃত থাকবে না। আর বীজ আমরা জানি নর্মালি ফল দ্বারা আবৃত থাকে। তাহলে বীজটা নগ্ন থাকবে অর্থাৎ আবৃত থাকবে না, অর্থাৎ এখানে ফল থাকবে না, ফল থাকবে না। ফল কেন থাকবে না এটা তুমি জিজ্ঞাসা করো, হে নগ্নবীজ উদ্ভিদ তোমার কেন ফল নেই? নগ্নবীজ উদ্ভিদ তোমাকে উত্তর দিবে, আমার ফল নেই কারণ আমার তো গর্ভাশয় নেই। ঠিক আছে, তাহলে যেহেতু ওর গর্ভাশয় নেই এজন্য ওর ফল নেই, এজন্য ওর বীজটা কেমন থাকে? নগ্ন অবস্থায় থাকে। তখন তো গর্ভাশয় যেহেতু যেখানে নাই সেখানে গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এসবও থাকবে না। ঠিক আছে, এখন দেখো এই যে এই কথাটাই বলা আছে গর্ভাশয় তৈরি হয় না। আচ্ছা এখন দেখো এর তো ডিম্বকটা অবশ্যই অবশ্যই থাকবে, ফল নেই কিন্তু ডিম্বকটা থাকবে, তাই না? তাহলে ডিম্বকটা কোথায় থাকবে? জনকডুবি উদ্ভিদকে জিজ্ঞাসা করছে তোমার তো গর্ভাশয় নেই, তাহলে তুমি তোমার ডিম্বকটাকে কোথায় রাখো? সে উত্তর দিবে যে আমি আমার ডিম্বকটাকে মেগাস্পোরোফিলের কিনারে রাখি। মেগাস্পোরোফিলের কিনারে রাখি কেমন অবস্থায় থাকে? নগ্ন অবস্থায় থাকে। ঠিক আছে,
এই যে তাহলে মেগাস্পোরোফিলের কিনারে থাকে। এখন তাহলে পরাগায়নকালে পরাগরেণুটা কোথায় পতিত হবে? সেই ডিম্বক্রন্ধ্রে পতিত হবে, সরাসরি ডিম্বক্রন্ধ্রে পতিত হবে। ঠিক আছে, এটুকু নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই। আচ্ছা, এবার নিচের দিকে চলে আসো। দ্বিনিষেক হয় না। দেখো দ্বিনিষেক হয় না। দেখো গর্ভাশয় তো এভাবে, যদি এটাকে যদি একটা গর্ভাশয় কল্পনা করো, গর্ভাশয় কল্পনা করো, এখানে এক সাইডে এইটা তুলনামূলকভাবে খুব বড় আকৃতির কোষ, আর অপোজিট দিকে যে তিনটা থাকে মোটামুটি একই ধরনের কোষ। ঠিক আছে, এই যে বড় যে কোষটা এটাকে বলি আমরা ডিম্বাণু। ঠিক আছে, আর এখানে দুইটা এভাবে সেকেন্ডারি নিউক্লিয়াস থাকে, তাই না? এটাকে বলি আমরা ডিম্বাণু। এটা হলো ডিম্বাণু। আর এই ডিম্বাণুকে সহায়তাকারী হিসাবে যে দুইজন আছে তাদেরকে কি বলি আমরা? সিনার্জিড বা সহকারী কোষ। সিনার্জিড বা সহকারী। অপোজিট দিকে যে তিনটা থাকে তাদেরকে বলি আমরা প্রতিবাদক কোষ। তো পরাগায়ন কালে যারা আবৃত উদ্ভিদের কি হয়, এখানে শুক্রাণু আসলো, শুক্রাণু আসার পর দুইটা শুক্রাণু আসে, দুইটা শুক্রাণু আসার পর একটা শুক্রাণু এখানে মিলিত হয়, এই শুক্রাণুর সাথে সরি ডিম্বাণুর সাথে একটা শুক্রাণু মিলিত হয়, তাহলে কি এই N+N মিলিত হইলো, তাহলে হলো কি টুয়াইজ N। এটাকে কি বলি আমরা? জাইগোট হইলো। ঠিক আছে, এটা নিষেক। আচ্ছা, আবার যে এখানে দুইটা N আছে, N+N, এই যে এখানে সেকেন্ডারি নিউক্লিয়াস আছে, এখানে আর একটা শুক্রাণু মিলিত হয়, তাহলে কি হলো? দেখো N+N তো আগেই ছিল, আর একটা N, তাহলে কি হলো? এটাকে থ্রাইজ N। থ্রাইজ N, এটাকে বলি আমরা ত্রিমিলন। তাহলে এই যে একটা নিষেক হলো আর এই ত্রিমিলন হলো, এই দুই, তাহলে কি এই একটা নিষেক, এই একটা নিষেক, তাহলে এই দুইটা নিষেককে আমরা কি বলি? দ্বিনিষেক। এই জন্য এই যে ত্রিমিলন হলো যেটা সেকেন্ডারি নিউক্লিয়াসের পর আরেকটা হলো, এটাকে বলি আমরা এন্ডোস্পার্ম বা শস্য। এজন্য আমরা বলি যে আবৃতবীজ উদ্ভিদের শস্য কেমন হয়? টিপ্লয়েড হয়। কিন্তু নগ্নবীজ এটা হয় না। কারণ কি? এই নিষেকের পূর্বেই যেখানে যে হ্যাপ্লয়েড অবস্থায় থাকে, এই যে হ্যাপ্লয়েড থাকে এন, সবগুলো তো হ্যাপ্লয়েডই থাকে, এন সংখ্যক এন সংখ্যক, এই হ্যাপ্লয়েড অবস্থা থেকে এখান থেকে কি শস্য তৈরি হয়ে যায়, এন্ডোস্পার্ম তৈরি হয়। নিষেকের পূর্বেই কি এন্ডোস্পার্ম বা শস্য তৈরি হয়ে যায়, এজন্য শস্যটা কেমন থাকে? হ্যাপ্লয়েড থাকে। ঠিক আছে, এখন দেখো দিনিশেক ব্যতিক্রম হিসেবে ইফেড্রা আছে, এটা তো জানলামই আমরা। এরপর দেখো এখানে এই জিনিসগুলো আমরা পরে আসছি, ভেসেল নাই, ফোলেমের সঙ্গী কোষ নাই, এবং এখানে দেখো আর্কিগোনিয়া সিস্ট হয়। আর্কিগোনিয়া সিস্ট হওয়াটাকে একটা আদি বৈশিষ্ট্য বলতেছি আমরা। ঠিক আছে, ওকে, আমরা সামনে অগ্রসর হই। তোমরা এই জিনিসগুলো সব পড়ছো, আমি ধারণা তোমরা সব পারো। জাস্ট একটু তোমাদেরকে রিমাইন্ডার দিচ্ছি। ভাইয়া কি জুমের চ্যাট বক্স দেখতেছেন? হ্যাঁ দেখতেছি। মাথা ঘুরতেছে কেন? মাথা ঘুরতেছে দেখি। আচ্ছা, জাইলেমে সত্যিকার ভেসেল নেই, তাহলে কি ধরনের ভেসেল থাকে? জাইলেমে ভেসেল থাকে না। ঠিক আছে, জাইলেমে ভেসেল থাকে না, টিপ্লয়েড। ঠিক আছে ভাইয়া, কাল থেকে কোশ্চেনটা করতেছি, অ্যান্সার পায় নাই। কি মুক্তি সর্দার, কি কোশ্চেন করছো তুমি? যাই হোক, তোমার কোশ্চেন দেখতে পারতেছি না। হ্যাঁ, টপ মোস্ট ইম্পর্টেন্ট গুলো টপিক গুলো অবশ্যই বলবো। ওকে, তাহলে এখান থেকে যে জিনিসগুলো আমি বললাম, এই জিনিসগুলো তোমরা আগেও পড়ছো, এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। ঠিক আছে, এই জিনিসগুলো কি একটু মনে রাখার চেষ্টা করতে হবে। ওকে, আচ্ছা, এই যে দেখো ইফেড্রা, এটা ইফেড্রা। এখন দেখো এই জিনিসটা আমরা জানি, সরল পত্র আর যৌগিক পত্র, এটা নিয়ে আমরা খুব বেশি কথা বলবো না, এটা তোমরা জানো। সরল পত্র নিয়ে তোমাদের যে সরল পত্রে, সরল পত্র কোনগুলো? যেখানে পত্র ফলক যে মধ্যশিরা পর্যন্ত পৌঁছাবে না। ঠিক আছে, এই দেখো এটা একটা মাত্র পত্র ফলক থাকবে, তাই না? সরলপত্র বলে আমরা একটা মাত্র পত্র ফলক বলতেছি, তাহলে যেটাকে, যে পাতা একটা মাত্র পত্র ফলক থাকবে তাকে আমরা সরল পত্র বলবো, আর একাধিক পত্র ফলক থাকলে আমরা বলবো যৌগিক পত্র। তাহলে দেখো এখানে এটা একটা মাত্র পত্র ফলক আছে, সমস্যা নাই। হ্যাঁ, এটাও মোটামুটি একটাই মনে হচ্ছে, কিন্তু এইটা কি একটা পত্র ফলক কিনা এটা নিয়ে তোমাদের কনফিউশন হতে পারে। হ্যাঁ, এটা একটা মাত্র পত্র ফলক। কারণ কি, দেখো এই যে তোমার কাছে মনে হতে পারে এটা একটা পত্র ফলক, এটা একটা পত্র, আসলে এটা পত্র ফলক না। দেখো এগুলার মধ্যশিরা পর্যন্ত পৌঁছায় নাই। ঠিক আছে, যদি এই জায়গা থেকে এটা পুরোটা এইভাবে থাকতো, এই যে এখানে যেমন আছে এইভাবে যদি থাকতো, তাহলে আমরা তখন তাকে বলতাম যে না, এটা সরল পত্র না, এটা যৌগিক পত্র। তাহলে এটা সরল পত্র আর এটা যৌগিক পত্র, অর্থাৎ একাধিক পত্র ফলক থাকবে এবং এটা কি মধ্যশিরা পর্যন্ত পৌঁছাবে। এই যে দেখো এটা মধ্যশিরা পর্যন্ত পৌঁছেছে, এই যে দেখো এটা মধ্যশিরা পর্যন্ত পৌঁছে, এখান থেকে শুরু হয়েছে আবার এখান থেকে। ঠিক আছে, তাহলে আমরা সরল পত্র যৌগিক পত্র যা জানলাম। তোমাদের বইতে এক্সাম্পল দেওয়া আছে সরল পত্র যৌগিক পত্র, এক্সাম্পল গুলো তোমরা শিখে নিবা, আর আশা করি তোমরা সেই এক্সাম্পল গুলো জানো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর দেখো আমরা যদি চলে আসি সাইকাস সম্পর্কে।
আচ্ছা দেখো আচ্ছা তোমরা অনেক কোশ্চেন করতেছো, ঠিক আছে। আচ্ছা তোমাদের কোশ্চেন গুলো একটু কোশ্চেন অ্যান্সার যে বক্স আছে ওখানে করো। ওখানে করলে যেটা হলো যে সবগুলা তোমাদের যে চ্যাটের যে কোশ্চেন, আসলে এগুলো সবগুলা চ্যাট বক্সের কোশ্চেন গুলা রিপ্লাই দেওয়া টাফ হয়ে যায় আমাদের জন্য। তো দেখা যাচ্ছে তোমাদের মেসেজ পড়তে গেলে তোমাদের মেসেজই পড়তে হবে, বাকি উত্তর দিতে ক্লাস আর করা হবে না। সেক্ষেত্রে তোমরা কোশ্চেন আনসার বক্সে তোমাদের জন্য সুযোগ আছে, সেখানে উত্তর দাও, মানে সেখানে কোশ্চেন করো, তোমাদের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। ভাই প্যানেলিস্ট না আজকে, এজন্য আপনি ওই কোশ্চেন আনসারের প্রশ্ন করে ওরা লাস্টে আপনি আচ্ছা আচ্ছা, কোশ্চেন আনসার থেকে কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিয়েন। ওকে ওকে। আর নরমালি তোমরা ফেসবুক যে ভিডিওটা চলছে, লাইভ চলছে, এখানে কমেন্টে প্রশ্ন করে রেখো, আমাদের ভাইরা প্যানেলিস্ট ভাইরা ওখানে উত্তর দিবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে তো তোমরা তোমাদের সমাধান পেয়ে গেলা যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো তোমরা কোশ্চেন অ্যান্সার যে বক্স আছে ওখানে করে রাখো। আর আরেকটা হলো যে ওখানেও তো আসলে সব অ্যান্সার অলরেডি দেখো কোশ্চেন অ্যান্সার বক্সে 201টার মতো কোশ্চেন জমা হয়েছে, ঠিক আছে। তো তো এতগুলো তো যতদূর সম্ভব রিপ্লাই দিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ। আর বাকি তোমরা তোমাদের যে ভিডিওটা আপলোড করা হবে সেখানে কমেন্টে প্রশ্ন করে রাখতে পারবা, সেখানে আমরা পরবর্তী সময় উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা এখন দেখো আমরা সাইকাস সম্পর্কে যদি একটু জানি, সাইকাসের গঠন বৈশিষ্ট্য নিয়ে এখানে খুব বেশি কথা বলবো না আমরা। দেখো সাইকাসের গঠন বৈশিষ্ট্য নিয়ে এখন দেখো স্পোরোফাইটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এটা পক্ষল যৌগিক অর্থাৎ যৌগিক পাতা থাকবে। দেখো এই যে দেখো এটা যৌগিক পাতা থাকে। পক্ষল বলতেছি কেন, এই যে দেখো দুই দুই পাশে থাকে, এদিকেও আছে এদিকেও আছে এদিকেও আছে এদিকেও আছে, দুই দিকে দুই পক্ষ, এজন্য এদেরকে পক্ষল যৌগিক পাতা। আচ্ছা এখন দেখো এদের পর্ণপত্র এবং বাদামি বর্ণের রোমশ স্বল্পপত্র আছে, এটা নিয়ে তোমাদের কনফিউশন। এই ছবিটা যদি দেখো, এটা একটা সাইকাস, তোমরা সাইকাস দেখছো, এবং দেখবা সাইকাস, তারপর নারিকেল গাছ, তারপরে দেখবা খেজুর গাছের দিকে এদের নিচের দিকে কিছু এরকম শুকনা শুকনা পাতা থাকে, বাদামি বর্ণের পাতা, ঠিক আছে। এই যে দেখো এখানে কিছু আছে, এগুলাকে বলা, এইটা হলো কি, এটাকে বলি আমরা শল্কপত্র, ঠিক আছে। বাদামি বর্ণের রোমশ শল্কপত্র, এটাকে শল্কপত্র। আর অরিজিনাল যে পাতা, এই যে এই এই যে দেখো এই যে পাতাগুলো, এই যে এগুলাকে বলি আমরা দেখো পর্ণপত্র, এটাকে পর্ণপত্র। আর ওই যে নিচের দিকে যে এই যে বাদামি বর্ণের যেগুলো, এগুলোকে বলি আমরা শল্কপত্র, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমাদের মূল নিয়ে কিছু কথা বলতে হবে। সাইকাসের যে মূল, এরা স্বাভাবিকভাবে ভালো মূলেই থাকে, কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী সময়ে কিছু মূল মানে এদের যে প্রধান মূল থাকে সেটা নষ্ট হয়ে যায়। এই নষ্ট যে হয়ে যায়, কার জন্য নষ্ট হয়ে যায়, কারা এর জন্য দায়ী, এটা আমাদেরকে জানতে হবে। এবং এর জন্য দায়ী দেখো নষ্ট ক্যানাবেনা নামক সায়ানো ব্যাকটেরিয়া, এটা ভালোভাবে মাথায় রাখতে হবে। এটা সায়ানো ব্যাকটেরিয়া না কিন্তু, ঠিক আছে। এবং আক্রান্ত হওয়ার পর পরবর্তীতে এদের অবস্থা চেঞ্জ হয়ে যায়, এজন্য দেখতে সামুদ্রিক কোরালের মতো মনে হয়, যেন আমরা কি বলি, কোরালয়েড মূল বা রুট টিউবারকল। তাহলে প্রশ্ন হলো যে সাইকাসের মূল কেমন, কোরালয়েড বা রুট টিউবারকল ধরনের। এই যে রুট টিউবারকল বা কোরালয়েড ধরনের হয়, এর জন্য দায়ী কারা, নষ্টক এবং অ্যানাবেনা, ঠিক আছে। নষ্টক এবং অ্যানাবেনা এগুলো কি ব্যাকটেরিয়া নাকি সায়ানো ব্যাকটেরিয়া, এগুলো হলো সায়ানো ব্যাকটেরিয়া, ক্লিয়ার। আচ্ছা এখন দেখো দুইটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, একটা হলো পাম ফার্ন আর একটা হলো জীবন্ত জীবাশ্ম। পাম ফার্ন একটা জীবন্ত জীবাশ্ম। সাইকাসের উদ্ভিদের যে সাইকাস, এর দুইটা জিনিসের সাথে মিল থাকে, পাম উদ্ভিদ এবং ফার্ন উদ্ভিদ, পাম উদ্ভিদ এবং ফার্ন উদ্ভিদের সাথে মিল থাকে, এজন্য এটাকে আমরা কি বলি, পাম ফার্ন। সান ফার্ন কাকে বলি বলো তো একটু, সান ফার্ন কাকে বলি? তোমাদের জন্য প্রশ্ন, সান ফার্ন কাকে বলি? ঠিক আছে, তোমরা সঠিক উত্তর দিতেছো, টেরিসকে সানফান বলি, আর পামফান বলি আমরা সাইকাসকে। আর সাইকাসকে আমরা কি বলি, জীবন্ত জীবাশ্ম। সাইকাস একটা জীবন্ত জীবাশ্ম। কেন জীবন্ত জীবাশ্ম, এই নিয়ে তোমাদের ডিটেলস দেখবা 2 মার্কের প্রশ্ন দেওয়া আছে তোমাদের বইতে, এবং এটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো। কেন কেন যে জীবন্ত জীবাশ্ম বলবা, এটা ডিটেলস তোমরা শিখে আসছো। যদি পরীক্ষা তোমাদের হইতো তাহলে হয়তো এইচএসসি পরীক্ষাও লেখা লাগতো, কিন্তু তোমাদের এত কিছু জানার দরকার নেই, জাস্ট জানো যে সাইকাস একটা জীবন্ত জীবাশ্ম, এখন এতটুকু জানলেই হবে, ঠিক আছে। ভাইয়া জিকে ডাইজেস্ট থেকে পড়লেই কি কমন পাওয়া যাবে? হ্যাঁ, ডাইজেস্ট থেকে পড়লেই কমন পাবে ইনশাল্লাহ, আশা করি আমরা। ওকে, এখন দেখো সাইকাস উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য। সাইকাস উদ্ভিদের যে শনাক্তকারী বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো আমরা পড়ে আসছি। দেখো সাইকাস কি, সাইকাস নগ্নবীজ উদ্ভিদ। তার নগ্নবীজ উদ্ভিদের যে বৈশিষ্ট্য, কমন বৈশিষ্ট্য এখানে থাকবে,
নগ্ন উদ্ভিদ স্পোরোফাইট, তাহলে সাইকাসও স্পোরোফাইট হবে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো যে জিনিসগুলো আমরা পড়ে আসছি, পাতা বৃহৎ, পক্ষল যৌগিক, এটা আমরা একটু আগে দেখে আসছি। এখানে দুইটা জিনিস আমরা ভালোভাবে শিখবো, এটা হলো সার্সিনেট, এটা হলো ট্রান্সফিউশন টিস্যু। দেখো আচ্ছা এখন আমাকে বলো যে সাইকাস উদ্ভিদ তো ফার্ন উদ্ভিদের সাথে মিল সম্পন্ন, তাই না? তাহলে আমরা একটু ফার্ন শিখি। দেখো ফার্নের যে কুণ্ডলিত কচি পাতা, তাকে আমরা কি বলি বলো? তোমাদের অপশনও দিয়ে দেই, ফার্নের কুণ্ডলিত কচি পাতাকে কি বলি, কোরোজিয়ার নাকি সার্সিনেট ভার্নেশন? রিপ্লাই দাও। কোরোজিয়ার, আচ্ছা কোরোজিয়ার, ম্যাক্সিমাম কোরোজিয়ার লেখছো। হ্যাঁ, কেউ সার্সিনেট ভার্নেশন লিখো না, যাক যদি কেউ লিখে থাকো তাহলে তো ভুল লিখছো। দেখো এটা মনে রাখবা কিভাবে, আমাদের যেটা হলো সার্সিনেট ভার্নেশন আর কোরোজিয়ার নিয়ে একটা কনফিউশন হয়, তো মনে রাখবা কিভাবে, তিনটা ক দিয়ে মনে রাখতে পারো, তিনটা ক, ক ক ক, ঠিক আছে? কুণ্ডলিত কচি কোরোজিয়ার, তাহলে কুণ্ডলিত কচি পাতাকে কি বলবো, কোরোজিয়ার। আর এই যে দেখো কচি পাতাগুলো যে কুণ্ডলিত অবস্থায় থাকে, এই অবস্থাটাকে কি বলা হয়, সার্সিনেট ভার্নেশন। অবস্থাটাকে কি বলা হয়, সার্সিনেট ভার্নেশন। ঠিক আছে, এই অবস্থাটাকে বলা হয় কি, সার্সিনেট ভার্নেশন। ঠিক আছে, ওকে, তাহলে এটাকে বলি আমরা সার্সিনেট ভার্নেশন। তাহলে এটা বুঝলাম। এই যে দেখো এই সাইকাস উদ্ভিদের তো ফার্ন উদ্ভিদের সাথে কিছু মিল সম্পন্ন, এই যে তাহলে ফার্নেরও সার্সিনেট ভার্নেশন থাকে, এখানেও সাইকাসে দেখো সার্সিনেট ভার্নেশন থাকে, বা এদের কচি পাতা কচি পাতাগুলো কুণ্ডলিত অবস্থায় থাকে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো পাতা ট্রান্সমিশন টিস্যু বিদ্যমান। এই ট্রান্সমিশন টিস্যুটা কি, দেখো আমরা একটু আগে শিখে আসছি যে আমাদের নগ্নজ উদ্ভিদের ক্ষেত্রে জাইলেমে ভেসেল থাকে না, ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে না। এই যে দেখো দুইটা জিনিস মিসিং, দেখো জাইলেমে ভেসেল থাকতেছে না, ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকতেছে না। সাইকাসের ক্ষেত্রেও তো সেম, এই দুইটা জিনিস নাই। এই দুইটা জিনিস না থাকার কারণে এদের যে ভাস্কুলার টিস্যু, সেই ভাস্কুলার টিস্যুকে নতুন একটা নাম দেওয়া হয়েছে, সেটার নাম ট্রান্সফিউশন টিস্যু। তাহলে ট্রান্সফিউশন টিস্যু এক ধরনের ভাস্কুলার টিস্যু যেখানে ভেসেল এবং সঙ্গীকোষ থাকে না। ঠিক আছে, ওকে, এখানে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমরা কয়েকশো স্টার মার্ক দিয়ে রাখতে পারো, যে সাইকাসের শুক্রাণু উদ্ভিদকুলের ভিতরে সর্ববৃহৎ। তাহলে প্রথম প্রশ্ন হলো উদ্ভিদকুলের ভিতরে সর্ববৃহৎ শুক্রাণু কার, সাইকাস, পাইনাস, ঘাস, কার? তাহলে সাইকাসের। এবং দেখো এরা দেখতে কেমন, লাটিমের মতো সচল, সচল মানে চলাচল করতে পারে। চলাচল করতে পারে কেন, কারণ এদের ফ্লাজেলা থাকে। এবং দেখো ফ্লাজেলা কেমন থাকে, বহু ফ্লাজেলা বিশিষ্ট। কেমন থাকে, বহু ফ্লাজেলা বিশিষ্ট। তাহলে সাইকাসের উদ্ভিদের শুক্রাণু উদ্ভিদকুলের ভিতরে সর্ববৃহৎ, লাটিমের মতো সচল এবং বহু ফ্লাজেলা বিশিষ্ট। ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো সাইকাসের সাথে ফার্নের যে সাদৃশ্য, এখানে সাদৃশ্যগুলো দেখো, এখানে লেখা আছে সাদৃশ্যগুলো। ম্যাক্সিমাম সাদৃশ্য দেখো আমরা একটু আগেও জেনে আসছি। দেখো সাইকাস ফার্ন উভয়ই কেমন, স্পোরোফাইট, মূলকাণ্ড পাতা ভাগ করা যায়, পক্ষল যৌগিক, হ্যাঁ, জনুক্রম কেমন থাকে, কচি পাতা কুণ্ডলিত অবস্থা থাকে, যেটাকে আমরা সার্সিনেট ভার্নেশন বলতেছি। হ্যাঁ, বহু ফ্লাজেলা বিশিষ্ট, এটা তো আমরা জানি যে ফার্নও বহু ফ্লাজেলা বিশিষ্ট, আর সাইকাসের শুক্রাণু বহু ফ্লাজেলা বিশিষ্ট, আমরা দেখলাম যে মাত্র। আচ্ছা সার্সিনেটটা কিভাবে মনে রাখবে, এটা একটু আগের তোমাদের দেখলাম মাত্র। আচ্ছা ভাইয়া বই দেখে পড়লে ভালো হতো, অনেকে করছো। আচ্ছা ঠিক আছে, আমরা যেহেতু বই দেখে শুরু করি নাই, এখন আর করতে চাচ্ছি না। ক ক, তাহলে দেখো কুণ্ডলিত কচি পাতাকে বলি কোরোজিয়ার। প্রশ্ন তো এটাই হয়, কুণ্ডলিত কচি পাতাকে কি বলি, কোরোজিয়ার না সার্সিনেট ভার্নেশন? আর কচি পাতাগুলো যে কুণ্ডলিত অবস্থা থাকে, অবস্থাটা হলো সার্সিনেট ভার্নেশন। তাহলে অবস্থাটা কি, অবস্থা হলো সার্সিনেট, অবস্থাটা হলো কি সার্সিনেট ভার্নেশন। আর কুণ্ডলিত কচি পাতায় তো কোরোজিয়ার বলি আমরা। ঠিক আছে,
একজন খুব প্রশ্ন করতেছে ভাই ব্যাকটেরিয়া সায়ানোব্যাকটেরিয়ার মাঝে পার্থক্যগুলো যদি একটু বলতেন, ঠিক আছে বলা হবে, তুমি আর এই কোশ্চেন আর করার দরকার নাই তোমার, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমরা এখান থেকে তেমন কিছু নতুন করে পড়ার কিছু নাই, এই সব জিনিসগুলো আমরা পড়ে আসছি এবং এই সব জিনিসগুলো আমরা আমাদের পরিচিত, নতুন করে এখানে তেমন কিছু নাই, ঠিক আছে। যে যৌনক্রম উভয়টাতেই অসম আকৃতির যৌনক্রম থাকে, উভয় স্পোরোফাইট, পক্ষল যৌগিক, কচিপাতা যেটা হলো যে কুণ্ডলিত অবস্থায় থাকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো অযৌন জনন বা অঙ্গজ জনন। সাইকাসের জনন দুই ধরনের, একটা অযৌন একটা হলো যৌন, অযৌনটাকে অঙ্গজ জনন বলা হয়। তো দেখো অযৌন জনন থেকে আমরা যা জানবো যে মিউকুলের মাধ্যমে হয়, বুলবিলের মাধ্যমে হয়, দুইটা জিনিস। আর যৌন জননের ক্ষেত্রে দেখো এখানে তো অবশ্যই যৌন জনন এখানে ভিন্ন ভিন্ন উদ্ভিদে পুং রেণুপত্র আর স্ত্রী রেণুপত্র সৃষ্টি হয়। এখানে আমাদের দুইটা জিনিস জানতে হবে। ফার্স্ট হলো যে দেখো পুরুষ উদ্ভিদে পুংস্টবিলাস, হ্যাঁ পুরুষ উদ্ভিদে পুংস্টবিলাস গঠন করে, পুং রেণুপত্রগুলো একটা মোচাকৃতির এস্টোবিলাস গঠন করে, মাথা সরু বর্ধিত মাথাকে অ্যাপোফাইসিস বলি আমরা। পুং এস্টোবিলাস গঠন করে পুরুষ পুরুষ রেণুপত্রগুলো, স্ত্রী রেণুপত্রগুলো কিন্তু এস্টোবিলাস গঠন করে না। তাহলে পুরুষ রেণুপত্রগুলো কি এস্টোবিলাস গঠন করে, এ পাশে এস্টোবিলাস গঠন করে না। এবং দেখো এখানে কি হয়, অনেকগুলো স্পোরাঞ্জিয়া থাকে পুরুষ রেণুপত্রের ক্ষেত্রে, স্পোরাঞ্জিয়া গুলো একত্রিত হয়, অনেকগুলো স্পোরাঞ্জিয়া একত্রে, যেটাকে আমরা বলি সোরাস। সোরাসের ভিতরে কি থাকে, স্পোর মাতৃকোষ থাকে। আর আমরা জানি মাতৃকোষে কোন কোষ বিভাজন হয়, মায়োসিস কোষ বিভাজন হয়। আর মায়োসিস কোষ বিভাজন একটা থেকে চারটা হয়, তাই না? তাহলে এখানে স্পোর মাতৃকোষ গুলা মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে শুক্রাণু তৈরি করে, হ্যাপ্লয়েড শুক্রাণু, ঠিক আছে। তাহলে অপোজিট দিকে দেখো এখানে স্ত্রী রেণু মাতৃকোষ থেকে মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া যে স্ত্রী রেণু তৈরি হয় তারাও কি হয়, হ্যাপ্লয়েড হয়। তাহলে এই হ্যাপ্লয়েড শুক্রাণু এবং হ্যাপ্লয়েড ডিপ্লয়েড যখন মিলিত হয় তখন ডিপ্লয়েড হয়, টোয়াইজেন, ঠিক আছে, ডিপ্লয়েড হয় টোয়াইজেন। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের দুইটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো দেখো পুরুষ উদ্ভিদে পুংরেণুপত্রগুলো একত্রিত হয়ে পুংস্টোপিলাস গঠন করে এবং এদের মাথাকে সরু বর্ধিত মাথাকে আমরা অ্যাপোফাইসিস বলি, কিন্তু স্ত্রী রেণুপত্রগুলোতে এরকম স্টোবিলাস গঠন করে না, ঠিক আছে, কোনো কম্প্যাক্ট স্টোবিলাস গঠন করে না, ঠিক আছে, এটা ফার্স্ট কথা। আর সেকেন্ড হলো যে পুরুষ রেণুপত্রগুলো এখানে সোরাস হয়, হ্যাঁ অনেকগুলো স্পোরাঞ্জি একত্রিত থাকে যেটাকে আমরা সোরাস বলি, সোরাস থেকে এবং সেখানে স্পোর মাতৃকোষ থাকে, মায়োসিস কোষ বিভাজন এর মাধ্যমে শুক্রাণু হয়। আর স্ত্রী রেণুপত্রগুলো এখানে কি স্টোবিলাস গঠন করে না, এখানে স্ত্রী রেণু মাতৃকোষ থাকে, ডিম্বক থেকে স্ত্রী রেণু মাতৃকোষ, মাতৃকোষ গুলা মায়োসিস কোষ বিভাজন স্ত্রী রেণু গঠন করে এবং স্ত্রী রেণু থেকে ডিম্বাণু হওয়ার পূর্বে যেটা হয় যে এখানে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। আর্কিগোনিয়াম সৃষ্টি এটা একটা আদি বৈশিষ্ট্য। আর্কিগোনিয়াম মানে আদিগোনিয়াম, গোনিয়াম মানে কি, ঠিক আছে। তাহলে স্ত্রীর যে রেণুপত্র আছে বা ডিম্বাণু আছে এটা হলো আদি ধরনের থাকে, ঠিক আছে। আর্কিগোনিয়াম এটা একটা আদি বৈশিষ্ট্য, এতটুকুই জানো, এরপরে এখানে নিষেক হয়ে যাবে, ঠিক আছে। শুক্রাণু আর ডিম্বাণু যখন পাইলাম, এখন শুক্রাণু ডিম্বাণুর মাঝে কি হবে, নিষেক হবে। এই যে দেখো এখানে বলা আছে, আচ্ছা তোমাদের সকালের ক্লাসটা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমাদের তোমাদের ক্লাসগুলো নেওয়া হবে ইনশাল্লাহ। ওকে আচ্ছা ঠিক আছে, তোমরা লাইনে থাকো, জাস্ট এক মিনিট। ওকে আচ্ছা দেখো এই যে সাইকাসের শুক্রাণু দেখো কেমন লাটিমের মতো, এই যে দেখো এই যে এগুলা কি কি অবস্থায় আছে এখানে, এই যে দেখো এই যে অ্যাপোফাইসিস, উপরের দিকে সরু বর্ধিত মাথা, এটাকে অ্যাপোফাইসিস বলে, আর লাটিমের মতো, জাস্ট এতটুকু জানলে হবে। আচ্ছা এখন দেখো সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব, সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব যেটা আছে তোমরা আগেও পড়ছো, তোমাদের যখন লেকচার হয়েছে তখন ভাইয়ারা কিভাবে মনে রাখবা, সিরসিনালিস থেকে যে বীজ থেকে অ্যারারুট পাই, রিভোলুটা থেকে বীজ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, সাইকাসপিক কচি পাতা, এটা তোমরা আগেও পড়ছো, ভাই বলে দিচ্ছে তোমাদেরকে কিভাবে মনে রাখতে হবে, সেটাও বলছে, আমি আর নতুন করে কিছু বলবো না, জাস্ট আমি বলবো যে সাইকাসের অর্থনৈতিক গুরুত্বটা তোমরা পড়ে নিবা। এবার দেখো সামনে চলে আসো সাইকাস সিরসিনালিস, এখানে রিভোলুটার তোমাদের ছবি দেওয়া আছে। আচ্ছা এখন আমরা চলে আসবো আবৃতবীজ উদ্ভিদে, ঠিক আছে। আচ্ছা তোমরা তো বিভিন্ন ধরনের কথা বলতেছো,
একজন বলতেছে ভাইয়া বই থেকে নেন, আর একজন বলতেছে ভাইয়া বই থেকে নিয়েন না। আমি কি করব বুঝতেছি না। যাই হোক, তোমাদের সকালের ক্লাসটা বই থেকে, বইয়ের পিডিএফ থেকে নিছে, এটা আমরা জানি আমি। আচ্ছা ঠিক আছে। দেখো আবৃতবীজ উদ্ভিদ, আবৃতবীজ উদ্ভিদের ক্ষেত্রে বীজটা আবৃত থাকে, এটা আমরা আগেই বলে আসছি, এজন্য আবৃতবীজ উদ্ভিদ। অপর নাম কি দেখো, ফ্লাওয়ারিং প্লান্টস বা পুষ্পক উদ্ভিদ বা এনজিওস্পার্ম। 0.1 মিলিমিটার। ঠিক আছে, এবার দেখো অনেক এটা অনেক ক্ষুদ্র, আবার অনেক বৃহৎ একটা আছে, সেটা দেখো ইউক্যালিপটাস মার্জিনেটা, এটা প্রায় 500 ফুট পর্যন্ত উঁচু হতে পারে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে দেখো ইউক্যালিপটাস মার্জিনেটা, যেটা 500 ফুট পর্যন্ত উঁচু হতে পারে। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন দেখো এই যে ওলফিয়া ইউক্যালিপটাস, এখন দেখো আবৃতবীজ উদ্ভিদের যে বৈশিষ্ট্য, আবৃতবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য আমরা দেখো আমরা নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো দেখে আসছি। এখন আবৃতবীজ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো আমাদের ওইভাবে মুখস্থ করার দরকার নেই, আমরা জাস্ট একটু তুলনা করব। ঠিক আছে, আমরা জাস্ট কি করব, একটার সাথে আরেকটা তুলনা করব, যে ওখানে কি ছিল এখানে ছিল না। দেখো ওইটাও আমাদের স্পোরোফাইট ছিল, এখানেও স্পোরোফাইট, ওখানে গর্ভাশয় ছিল না, এখানে গর্ভাশয় থাকবে। ঠিক আছে, এখন দেখো ওখানে আমাদের ডিম্বকটা কোথায় ছিল, বাইরে ছিল, নগ্ন অবস্থায় ছিল মেগাস্পোরোফিলিক। এখানে দেখো যেহেতু গর্ভাশয় আছে, তাহলে দেখো আমার বাইরে মেগাস্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকার কোনো প্রয়োজন নাই, তাহলে এটা গর্ভাশয়ের অভ্যন্তরে থাকবে। ওখানে কি শুক্রাণু ফ্লাজেলা যুক্ত ছিল এবং বহু ফ্লাজেলা বিশিষ্ট ছিল, এখানে ফ্লাজেলা থাকবে না। ওখানে দিনেশেক ঘটে না, এখানে দিনেশেক ঘটবে, এজন্য শস্য টিপ্লয়েড হবে। ওখানে দেখো আর্কিগোনিয়া সৃষ্টি হয়, আর্কিগোনিয়া সৃষ্টি হয়েছিল, এটা আদি বৈশিষ্ট্য ছিল, এখানে আর্কিগোনিয়া সৃষ্টি হবে না। দেখো বাকি ওখানে শুক্রাণু কি, আমাদের এখানে শুক্রাণু সর্বত্র নিশ্চল, শুক্রাণু দেখো সর্বত্র নিশ্চল, আর ওইখানে কি শুক্রাণু ফ্লাজেলা যুক্ত ছিল, তাই না, ফ্লাজেলা যুক্ত ছিল। এবং দেখো ওখানে জনুক্রম বিদ্যমান, ওখানেও জনুক্রম ছিল। ঠিক আছে, অসমাকৃতির জনুক্রম, এখানে সুস্পষ্ট জনুক্রম থাকবে। আর ভেসেল সঙ্গীকোষ থাকে, যেটা ওখানে ছিল না, এখানে থাকবে। ওকে, আচ্ছা। এখন দেখো তোমাদের এই জায়গা থেকে আমরা যদি সামনে আসি, এখন তোমাদের জন্য একটা বিভীষিকাময় কিছু জিনিস, যেটা তোমাদের মনে রাখা তোমাদের জন্য সো টাফ, কিন্তু পড়তে হবে। এবং আমার বিশ্বাস তোমরা যদি পড়ো, বারবার পড়ো এবং মনে রাখার চেষ্টা করো। ছন্দ যেটা আছে, তোমরা এখানে কিছু ছন্দ অনেক আগে থেকেই পাইতেছো, তোমরা নিজেরাও কিছু ছন্দ জানো। এই জিনিসগুলো যদি তোমরা একটু অ্যাপ্লাই করো, আশা করি তোমাদের মনে থাকবে ইনশাল্লাহ। তোমাদের পূর্ববর্তী যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এটা কঠিন ছিল, তারাও যারা চান্স পাইছে তারা অবশ্যই এটা পড়েই চান্স পাইতে হয়েছে। তোমরাও ইনশাল্লাহ এটা পড়েই চান্স পাবা। তোমাদের পরবর্তীতে যারা আসবে তাদেরকে এটা পড়তে হবে, এবং কষ্ট করে হলেও যে এই এক্সাম্পল গুলো একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন দেখো আমরা এখান থেকে কিছু এক্সাম্পল দেখব। দেখো স্বরূপ, স্বরূপের ভিতরে বিরুৎ, গুল্ম, বৃক্ষ, উপগুল্ম, এগুলো উদাহরণগুলো তোমরা শিখবা, এগুলা খুব কঠিন কিছু না। দেখো মূল, আমরা এখান থেকে এই যে মূল নিয়ে, প্রধান মূল, গুচ্ছ মূল, এটা একটু আমরা একটু একটা জিনিস মাথায় রাখবো, এটা সামনেও পাবো আমরা। এটা দেখো একটা জিনিস আমরা মাথায় লিখে রাখি। দেখো একগুচ্ছ সমান্তরাল শিরা, একগুচ্ছ তোমাদের যদি কাগজ কলম থাকে লিখতে পারো বা মাথায় রাখতে পারো, একগুচ্ছ সমান্তরাল শিরা। ঠিক আছে, এবং দেখো এখানে একটা জিনিস, বি সি ভু পা, 3 × 3। আচ্ছা, এটা আমি যেটা লিখছি এটা একবীজপত্রী উদ্ভিদের গোত্র পরিচিতি, এই জিনিসগুলো আমরা পড়বো কি, একবীজপত্রী উদ্ভিদ। ঠিক আছে, একবীজপত্রী উদ্ভিদ তোমরা আগে অনেকভাবে মনে রাখছো, একবীজপত্রীর সাথে ধানের তুলনা করে মনে রাখছো, যেভাবে মনে রাখছো সমস্যা নাই, ওটা তো তোমাদের মাথায় আছে। আমি আবার একটু তোমাদের একটু অনুভবে শেখানোর চেষ্টা করতেছি। একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কথা বলবো আমরা। এই যে এক, তাহলে একবীজপত্রী উদ্ভিদের বীজে বীজপত্র কয়টা থাকবে, একটা। বীজে বীজপত্র কয়টা থাকবে, একটা। যে গুচ্ছ, তাহলে একবীজপত্রী উদ্ভিদের মূল কেমন থাকবে, একবীজপত্রী উদ্ভিদের মূল হবে গুচ্ছ মূল। একবীজপত্রী উদ্ভিদের মূল কেমন হবে, গুচ্ছ মূল। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো শিরাবিন্যাস, শিরাবিন্যাস কেমন হবে, দেখো শিরাবিন্যাস, শিরাবিন্যাস হবে সমান্তরাল শিরাবিন্যাস, সমান্তরাল বা প্যারালাল শিরাবিন্যাস। এই যে দেখো সমান্তরাল শিরা,
তাহলে দেখো একবীজপত্রী উদ্ভিদ একগুচ্ছ সমান্তরাল শিরা। ওকে, ঠিক আছে। তাহলে তোমরা একগুচ্ছ সমান্তরাল শিরা, তাহলে এক দ্বারা কি বুঝবো? বীজে বীজপত্র কয়টা? একটা। এই সরি, আরে এমডি চলে গেল, আবার একটু লিখি। দেখো একগুচ্ছ সমান্তরাল শিরা, তাহলে দেখো এক কি বীজপত্র? একটা, একটা বীজপত্র, এর জন্য এক বীজপত্রী বলছি। মূলটা কেমন হবে? গুচ্ছ মূল। আর শিরাবিন্যাস কেমন হবে? সমান্তরাল, এটা ক্ষেত্রে। এবং দেখো বি সি, এটা হলো কি? ভূ পা। এখন দেখো একবীজপত্রী উদ্ভিদের বীজে বীজপত্রের অবস্থান শীর্ষীয়, তোমাদের এটা শেষে আছে, আমি একেবারে পড়ায় নিচ্ছি, তাহলে পরে আর তোমাদের পেশা। তাহলে একবীজপত্রী উদ্ভিদের বীজে বীজপত্রের অবস্থান শীর্ষীয়। ভ্রূণমুকুল কেমন হবে? পার্শ্বীয়। তাহলে একবীজপত্রী, এটা তোমাদের কনফিউশন হয়ে যায় যে বীজপত্রের অবস্থান কি? শীর্ষীয়, ভ্রূণমুকুল কি? পার্শ্বীয়, বি সি ভূপা। আচ্ছা, এখন দেখো জাস্ট যখন দ্বিবীজপত্রী উদ্ভিদ, আচ্ছা এদের পুষ্পে পুষ্পপত্রের সংখ্যা 3 বা 3-এর গুণিতক বা ট্রাইমেরাস। এখন যখন আমরা দ্বিবীজপত্রী বলবো, দেখো জাস্ট এই জিনিসটা আমি উল্টায় দেবো। তাহলে একের জায়গায় কি হয়ে যাবে? 2। তাহলে বীজে বীজপত্রের সংখ্যা কয়টা হবে? 2টা। গুচ্ছমূল, এদের মূল কেমন ছিল? দেখো একবীজপত্রী গুচ্ছ, তাহলে এখানে গুচ্ছ থাকবে, এখানে গুচ্ছ থাকবে না, এখানে কেমন হবে? মূল হবে প্রধান মূল, এখানে মূল হবে কি? প্রধান মূল। শিরাবিন্যাস ছিল সমান্তরাল, তাহলে দ্বিবীজপত্রী কি সমান্তরাল থাকবে? না, সমান্তরাল না হয় কি হয়ে যাবে? জালিকাকার হয়ে যাবে। ঠিক আছে, জালিকাকার। আচ্ছা, এখন দেখো এখানে বীজপত্রের অবস্থান ছিল শীর্ষীয়, ভ্রূণমুকুল ছিল পার্শ্বীয়, এটা উল্টে যাবে। তাহলে বীজ, এটা জাস্ট আমি ক্রস করে দিব, উল্টায় দিব। তাহলে বীজপত্র হয়ে যাবে কেমন? পার্শ্বীয়। ভ্রূণমুকুল হয়ে যাবে কেমন? শীর্ষীয়। ঠিক আছে, ভ্রূণমুকুল হয়ে যাবে কেমন? শীর্ষীয়। অর্থাৎ এটাকে এই এই হয়ে যাবে। আর 3 বা 3-এর গুণিতকের জায়গায় যেটা হবে 4 বা 5-এর গুণিতক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো। এখন দেখো এটা তোমাদের কেন বললাম, এই যে দেখো এখানে প্রধান মূলের উদাহরণ দেওয়া আছে। প্রধান মূল দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, গুচ্ছমূল একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে এটা আমরা শিখে ফেললাম এখান থেকে। তাহলে প্রধান মূল দ্বিবীজপত্রী উদ্ভিদ আর গুচ্ছমূল একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। ঠিক আছে, আচ্ছা। রূপান্তরিত মূল, এরা হলো মূলা, গাজর, বিট, মুগা বিদার মনে রাখতে পারো। আচ্ছা, এখন দেখো আমাদের কাণ্ডের উদাহরণগুলো আমরা ফাঁপা কাণ্ড যে ঘাস গোত্রের উদ্ভিদে দেখা যায়, এটা আমরা পড়বো। দেখো এই টিউবার, বাল্ব, রাইজোম, এই তিনটা খুবই ইম্পর্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে যে টিউবারের উদাহরণ কি? আলু। কাণ্ডের অংশ নয়, আমরা কিন্তু কাণ্ড পড়তেছি। কাণ্ডের ভিতরে টিউবার কাণ্ডের উদাহরণ হলো কি? আলু। মিষ্টি আলু তাহলে কি? কাণ্ডের উদাহরণ নয়। মিষ্টি আলু কি? মূলের উদাহরণ, মূলের স্ফীত অংশ। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তোমরা যেভাবে মনে রাখতে পারো, এখানে ছন্দ দেওয়া আছে, টিউবলাইট আলো দেয়, সেখান থেকে আলু মনে রাখবা। বাল্ব, বাল্বের উদাহরণ কি? দেখো পেঁয়াজ, রসুন। বাপের দ্বারা মনে রাখতে পারো, বাপের বাল্ব। আর রাইজম কি? দেখো রাইজম আদা হলুদ, রাইজম আদা হলুদ। রানার থানকুনি। ঠিক আছে, তাহলে তোমরা এখান থেকে এই এক্সাম্পল গুলা কষ্ট করে হলেও মাথায় রাখতে হবে তোমাদের। ওকে, ওকে, তাহলে আমরা যদি পরবর্তী স্লাইডে যাই। তোমাদের কি অবস্থা বলো তো? তোমরা বুঝতেছো? তোমরা বুঝছো কিনা এই টপিকটুকু? এই যে যতটুকু তোমরা দুই ধরনের কথা বলতেছো, কমেন্ট অ্যাভয়েড করেন। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এখন সামনে অগ্রসর হই, যেটা হলো যে সামনে এখান থেকে আমরা কিছু শিখবো। পিটিওল কি, পাতার বোটা, পিটিওলেট, সেসাইল, লেমিনা, পত্রফলক, এই জিনিসগুলো তোমরা
পড়ছো, আগেও পড়ছো, তোমাদের ভাইয়েরাও পড়ায় দিছে। আমি আর এই টপিকগুলো নিয়ে কথা বলবো না। আমি তোমাদেরকে এই শিরাবিন্যাসটা নিয়ে কথা বলবো, ইম্পর্টেন্ট যে জিনিসটা, এটা নিয়ে কথা বলবো। দেখো জালিকাকার শিরাবিন্যাস, এটা হলো দ্বিবীজপত্রী। আর সমান্তরাল বা প্যারালাল ভার্নেশন যেটা, এটা হলো কি একবীজপত্রী। দেখো এটা আমরা তো পড়ে আসছি, আমরা একটু আগে পড়ে আসলাম না, একগুচ্ছ সমান্তরাল শিরা। তাহলে একগুচ্ছ সমান্তরাল শিরা, তাহলে একবীজপত্রীর ক্ষেত্রে শিরাবিন্যাস কেমন ছিল? সমান্তরাল শিরা, তাই না? আচ্ছা, তাহলে অপোজিটটা কি? তাহলে অপোজিটটা তো দ্বিবীজপত্রী, তা দ্বিবীজপত্রীতে একটাতে যদি সমান্তরাল হয় আর একটাতে কি হবে? জালিকাকার হবে। ঠিক আছে, এটা নিয়ে তোমাদের আর কনফিউশন করার কিছু নাই, আশা করি মাথা থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর সাইমস এতটা বাড়ে না, একটা নিয়ন্ত্রিত পরিমাণ বাড়ে। তো মাথা রাখতে হবে, দেখো সাইমসের উদাহরণ জবা। সাইমসের উদাহরণ কি? জবা। আর রেসিমসতে এটা কয়েক ধরনের হতে পারে, রেসিম, স্পাইক, স্পাইকলেট, ক্যাপিচুলাম। সবচেয়ে এখানে ইম্পর্টেন্ট হলো স্পাইকলেটের উদাহরণটা। তাহলে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কি? স্পাইকলেটের উদাহরণটা। তারপরে দ্বিতীয় ইম্পর্টেন্ট হলো রেসিমের উদাহরণটা। ঠিক আছে, বাকিগুলো তো পড়বা, তবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা জিনিস বলে দিলাম আমি। তাহলে রেসিমের উদাহরণ কি? সরিষা, রেস দ্বারা মনে রাখবা। স্পাইকলেটের উদাহরণ কি আছে? ধান, গম, ঘাস। বাকি দুইটা দেখো, স্পাইক, আপাং, রজনীগন্ধা, পোয়াসি, ক্যাপিচুলাম কি দেখো? গাঁদা, সূর্যমুখী, ডালিয়া। ঠিক আছে, যে ছন্দ যেভাবে আছে, গাধা মুখ ডলিয়ে হ্যাপি থাকে, এটা মাথায় রাখবা। আচ্ছা, এখন দেখো এস্টিমেশন বা পুষ্পপত্র বিন্যাস, খুবই ইম্পর্টেন্ট জিনিস। প্রথমে আগে আমাকে নামগুলো জানতে হবে যে এস্টিমেশন কত ধরনের, কি কি আছে। ওপেন বা মুক্ত, ভালভেট বা প্যান্থোস্পর্শী, টুইস্টেড বা পাকানো, ইমব্রিকেট, কুইনক্যান্সিয়াল, ভেক্সিলারি। আমরা কিভাবে মনে রাখবো? দেখো, ও ভাই তুই কই ভ্যাকসিন নিয়ে যা। দেখো এখন তো ভ্যাকসিন নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক কথা, তাই না? এই করোনার ভ্যাকসিন, এটা ভ্যাকসিন, ওখানে ভ্যাকসিন নিয়ে অনেক কথা হচ্ছে। জাস্ট এই ঠিক তদ্রুপে একটা কথা, ও ভাই তুই কই ভ্যাকসিন নিয়ে যা। ও দ্বারা মনে রাখবো আমরা ওপেন, ভাই দ্বারা মনে রাখবো ভালভেট, তুই দ্বারা মনে রাখবো টুইস্টেড, কই দ্বারা মনে রাখবো কুইনক্যান্সিয়াল, ভ্যাকসিন দ্বারা মনে রাখবো ভ্যাক্সিলারি, আর এই যে ই আছে এগুলো দ্বারা মনে রাখবো ইমব্রিকেট। এখানে নামটা মনে রাখবো। দেন হলো যে আমাদের উদাহরণগুলো আছে, উদাহরণগুলো তোমরা এটা নিয়ে তোমাদের কনফিউশন হয়, আমি যেভাবে মনে রাখতে পারবো এভাবে মনে রাখতে পারো। ভয়াকার বা ভাব, ভালবেট, বৃতি, ভালবেট, বৃতি। ঠিক আছে, তাহলে জবার ভালবেট, এটা কি? যে ভালবেট ধরনের, এটা হলো কি? জবার বৃতি। আর টুইস্টেড কি? দলমন্ডল, টুইস্টেড দলমন্ডল। তাহলে একটা যদি ভাব মনে রাখো, তাহলে জবার বৃতি অপোজিটটা তুমি এমনি তাহলে তোমার আরেকটা তো এমনি মনে থাকবে, তাই না? তবুও যদি মনে রাখতে চাও, তাহলে তুমি টু ডে দ্বারা মনে রাখতে পারো, টু ডে, টু ডে। তাহলে দেখো, টু ডে, তাহলে টু দ্বারা টুইস্টেড, ডে দ্বারা দলমন্ডলে ভাবে মনে রাখতে পারো, টু ডে। জবান এটাই, ভাবটা মাথা রাখাটাই বেশি ইজি তোমাদের জন্য। ঠিক আছে, তাহলে এস্টিমেশন বা পুষ্পপত্রের নামগুলো আমরা জানবো, ওপেন, ভালভেট, টুইস্টেড, ইমব্রিকেট, কুইনক্যান্সিয়াল, ভেক্সিলারি। উদাহরণগুলো আমরা শিখবো, অবশ্যই শিখবো। আমাদের যে ছন্দ যেভাবে দেওয়া আছে সেভাবে আমরা মনে রাখার চেষ্টা করব, নিজেরা ছন্দ তৈরি করব, তবে উদাহরণগুলো শিখতে হবে ইনশাল্লাহ। আর দুইটাতে তোমাদের কনফিউশন হয়, দুইটার কনফিউশনটা দূর। মার্জিন টানলা, তোমরা পরীক্ষার সময় মার্জিন টানো না, এভাবে ধরো একটা মার্জিন টানলা, তাহলে এটা দ্বারা মনে রাখবা মার্জিনাল। এখন এই যে একটা, এখানে তো এই পেজটা একটা সেন্ট্রাল আছে, এটা দ্বারা মনে রাখতে পারো ফ্রি সেন্ট্রাল। এখন দেখো এটা এই যে নিচের দিকের যে জায়গাটা, এটাকে আমি মনে রাখতে পারি বেজাল বা মূলীয়। ঠিক আছে, একজাল বা অক্ষীয়। দেখো এটা একটা অক্ষ বরাবর আছে, এটা একটা অক্ষ বরাবর আছে না? এখন এটাকে যদি তুমি তুমি একটা অন্য ডাইমেনশনালি, 3 ডাইমেনশনালি ঘুরিয়ে দাও, তাহলে কি অন্য অক্ষে যাবে, তাহলে এটা কি অক্ষীয়। ঠিক আছে, আচ্ছা এবার কি আছে? এপিক্যাল বা শীর্ষক, এই যে উপরের দিকে যে অংশটাকে এপিক্যাল বা শীর্ষক মনে রাখতে পারো। সুপারফিশিয়াল মানে উপরের দিকে, মানে সুপারফিশিয়ালি যেটা বলি না। আর প্যাটেল বা বহুপ্রান্ত মানে অনেকগুলো প্রান্ত জুড়ে। এইভাবে তুমি নামগুলো মনে রাখবা। প্রথমত তুমি নামগুলো মনে রাখবে যে অমরা বিন্যাস প্লাসেন্টেশন কি কি ধরনের হতে। হ্যাঁ, এখানে
যতগুলো আছে সবচাইতে ইম্পর্টেন্ট হলো দুইটা জিনিস, তিনটা ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এইটা, সেকেন্ড মোস্ট হলো এইটা, থার্ড মোস্ট হলো এইটা। এই তিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, এই উদাহরণগুলা তো মনে করো ওইভাবে সবগুলোই তোমাকে শিখতে হবে, কারণ এই যে তিনটা ইম্পর্টেন্ট তোমার, ঠিক আছে, কিন্তু যখন এখান থেকে প্রশ্ন করবে অপশন কি এই ইম্পর্টেন্টটা থেকে দিবে এমন না, এটা থেকেও দিতে পারে, এটা থেকেও দিতে পারে, এটা তো তখন তোমার জন্য কনফিউশন হয়ে যাবে। তুমি তো সবগুলো শিখবা, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তিনটা জিনিস। তোমরা এই তিনটা জিনিস ভালোভাবে মাথায় রাখবা, তিনটা জিনিস বেশি বেশি করে পড়বা, মার্জিনাল, মূলীয়, আর হলো অক্ষীয়টা। বাকিগুলো ইম্পর্টেন্ট, কোনোটাকেই কিন্তু উদাহরণ কোনোটাকেই বাদ দেওয়া যাবে না, তবে এই তিনটা আগে ভালোভাবে মাথায় নেবে, পরে বাকিগুলো পড়বা, ঠিক আছে? ওকে, এখন দেখো ফলের দলে যদি একটু ঢু দেই, ফলের এটা মনে রাখবা আকাশ দ্বারা, আকাশ, আকাশ সরসিস, আনারস, কাঁঠাল, সরসিস। এটাকে ক্যাডবেরি দ্বারা মনে রাখতে পারো, তোমাদের ক্যাডবেরি আগের ভাইয়ারা ওইভাবেই শিখেছে তোমাদের মোস্ট প্রবাবলি, ঠিক আছে? ক্যাডবেরি দ্বারা কলা, টমেটো, বেরি দ্বারা বেরি মনে রাখতে পারো। সাইজোকার্প ধনে, কেরিওপসিস ধান। আচ্ছা, যৌগিক ফল হলো আনারস, এখানে কাঁঠালও আছে, কাঁঠালটাও অ্যাড করে নাও, আনারস কাঁঠাল। এই যে দেখো, তাহলে আকাশ দুইটা, দুইটা আকাশ পেলাম, যৌগিক আর সরসিস, ঠিক আছে, আকাশ। আচ্ছা, বাকি দেখো প্রকৃত হলো আম, অপ্রকৃত হলো আপেল, সরল হলো প্রকৃত আর সরল হলো আম, অপ্রকৃত আপেল, আর গুচ্ছিত হলো আতা। ক্যাপসিউল হলো ধুতুরা ঢেঁড়স, কেরিওপসিস ধান, সাইজোকার্প ধনে, ঠিক আছে? এই যে কেরিওপসিস, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এখানে কেরিওপসিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ধান, কেরিওপসিস ধানটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বাকিগুলো মাথায় রাখবা, অবশ্যই খুব ভালোভাবে পড়বা, এখান থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসছে, তো এটা হেলাফেলা করার সুযোগ নাই, সেভাবেই মনে রাখবা ইনশাল্লাহ। এখন দেখো পুষ্প স্তবক, তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে ভাইয়া পুষ্প প্রতীক আছে না, পুষ্প প্রতীক অনেক অনেক কিছু লেখা, ঠিক আছে, অনেক সুন্দর। চারটা হয়ে গেছে। আচ্ছা দেখো, ক্যালিক্স বা বিতি এর সদস্যের নাম হলো সেপাল, করলা বা দলমন্ডলের পেটাল, আর পুষ্পপুটের সদস্য হলো টেপাল। এই তিনটা নিয়ে কনফিউশন হয়, এটা মনে রাখবা এভাবে। বললা যে এদের দল সহ সব পিটা, ঠিক আছে, তাহলে দলকে পিটা, তাহলে করলা বা দলমন্ডল হলো পেটাল, তাহলে কি বাকি দুইটা তো আমার টেপাল আর পেটাল নিয়ে সমস্যা, সেপাল তো একটাই, তাহলে পেটাল আর টেপাল নিয়ে আমাদের কোনো সমস্যা থাকলো না, ঠিক আছে? কে অসমাঙ্গ, কে বহু প্রতিসম, কে এক প্রতিসম, কে গর্ভপাদ, গর্ভকোটি, গর্ভশীর্ষ, এগুলা তোমাদের বইতে দেওয়া আছে। দেখো, তোমাদের প্রথমে যেটা এই কয়েকটা জায়গা কি খুব ভালোভাবে মাথায় রাখবা, এর সাথে এই কয়েকটা শেখার পরে তুমি বাকিগুলা পড়বা, এই কয়েকটা ভালোভাবে মুখস্থ করার পরে বাকিগুলা তুমি এবং গর্ভ শীর্ষের উদাহরণ পড়বা, ঠিক আছে? এই কয়েকটা এই এই নামগুলো জানার পরে এই এই দুইটার উদাহরণ ভালোভাবে শিখবা, ঠিক আছে? আর এই গর্ভকটি, গর্ভশীর্ষের উদাহরণগুলো শিখবা। মূল কি? গুচ্ছমূল। শিরাবিন্যাস কেমন? সমান্তরাল। শিরাবিন্যাস কেমন? সমান্তরাল।
বা মূল্য একটা ছিল, ঠিক আছে। আমরা উদাহরণ কি ছিল, ধান, ঠিক আছে। তাহলে আমাদের দেখো এখান থেকে এখানে যে পয়েন্টগুলো আছে এর ভিতরে 4টা এইগুলা দেখো, এই কয়েকটা জিনিস আমরা ওখানে পড়ে আসছি, 4টা 5টা এই 6টা, এই 6টার বৈজ্ঞানিক নাম শিখবা। এবং জি, সরি, একের জায়গায় হবে 2, গুচ্ছমূলের জায়গায় কি হবে, প্রধান মূল।